ব্লক 4 ইউনিট 10 অ্যান্ড 11। এবং সেখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে পাবলিক পলিসি। পাবলিক পলিসি বা জননীতি কি সেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা আমরা করেছি এবং আজকে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তবে সবার আগে পাবলিক পলিসির আগে যে বিষয়গুলো আসছে সেগুলো হচ্ছে সমকালীন তত্ত্ব, মানে হচ্ছে জনপ্রশাসনের ক্ষেত্রে বেশ কিছু কন্টেম্পোরারি থিওরি আছে যেগুলোর মধ্য দিয়ে জনপ্রশাসনকে নতুন আঙ্গিকে আমরা বিচার করতে পারি। এবং সেগুলোর মধ্যে সর্বপ্রথম আসছে হচ্ছে ফ্রেডরিক্সের পরিবেশগত দৃষ্টিভঙ্গি, যাকে আমরা ইকোলজিক্যাল অ্যাপ্রোচ বলি। অর্থাৎ ইকোলজি মানে এখানে পরিবেশের কথা বলা হয়েছে, অর্থাৎ পরিবেশের সঙ্গে রিলেটেড যে বিষয়গুলো সেগুলোর উপর ভিত্তি করে জনপ্রশাসনের যে নতুন আঙ্গিক বা নতুন দিক, সেই বিষয়টাকেই পরিবেশগত দৃষ্টিভঙ্গি হিসেবে আমরা তুলে ধরতে পারি। এবং এই প্রসঙ্গে ফ্রেডরিক্স সর্বপ্রথম এই প্রসঙ্গে ধারণা দিয়েছিলেন এবং কিভাবে একটা চিরাচরিত তথাকথিত আহ, সমাজ ব্যবস্থা থেকে কিভাবে তৃতীয় বিশ্বের ক্ষেত্রে প্রিজম্যাটিক সোসাইটির মধ্য দিয়ে ইন্ডাস্ট্রিয়ালিস্ট সোসাইটির গঠন হয়, বা কিভাবে সমাজের মধ্যে পরিবর্তন হচ্ছে, কিংবা হচ্ছে কিভাবে একটা কাঠামো একটা কাজকে করছে বা সেটা যখন আরো বেশি জটিল কাঠামোতে চলে যাচ্ছে কিভাবে অন্যান্য কাজগুলোকে করছে, সেটা একটা বড় বিষয়। এবং সেই সম্পর্কে আলোকপাত করেছেন ফ্রেডরিক্স। এবং তিনি এটা বলেছেন যে সবার আগে যদি আমরা এই ছবির মধ্যে দেখি তাহলে আমরা দেখব, তার আগে আমি একটু বলে নিই যে ফ্রেডরিক্স কে ছিলেন। তিনি 1917 সালে চীনে জন্মগ্রহণ করেন এবং চীনেই সেখানে উনি পড়াশোনা করেন। এবং তিনি কিন্তু এরপর তোমার রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে হাওয়াই ইউনিভার্সিটি থেকে অবসর নেন এবং অবসরের পরেও তিনি সেখানে এমিরেটাস প্রফেসর হিসেবে আমৃত্যু সেখানে কিন্তু পড়ান। এবং তো ফ্রেডরিক্স কিন্তু জনপ্রশাসনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একজন জনপ্রশাসনবিদ। এবং সেখানে উনি সর্বপ্রথম যে বিষয়টা বলেছিলেন সেটা হচ্ছে আগ্রারিয়ান সোসাইটি। এবং সেখান থেকে তারপর কিরাম করে দেখতে গেলে অর্থাৎ প্রিজম্যাটিক যে মডেলের মধ্যে দিয়ে তিনি দেখিয়েছেন যে কিভাবে, যেমন যদি আমরা বর্ণালীর কথা বলি, বর্ণালীর মধ্যে যেমন ভিবজিওরের মধ্যে 7টা আলো থাকে, আমরা সূর্যের বর্ণালী বা সূর্যের যে তোমার রামধনু কালার গুলো দেখেছি, বেনি আসো কলা, সেখানে হচ্ছে সব রকমের এমনিতে রং থাকে। তেমনি সমাজের মধ্যেও যদি সাদা করলে আমরা 7টা রং পাই। এখানে তিনি আগ্রারিয়ান সোসাইটি ছবির মধ্যে তোমরা নিশ্চয়ই দেখতেই পাবে, আগ্রারিয়ান সোসাইটি বা ট্র্যাডিশনাল যে সোসাইটিকে তিনি কিন্তু সাদা আলোর মধ্য দিয়ে তুলনা এমনিতে করেছেন। এবং সাদা আলো বিশেষিত হচ্ছে কোথায়, মিডিলে যে ত্রিভুজ আছে বা যেটাকে আমরা তোমার প্রিজম বলি সাধারণ অর্থে, তোমরা দেখবে প্রিজমের মধ্যে কোনো আলোকে যদি আমরা ফেলি সেটা কিন্তু 7টা ভাগে ভাগ হয়ে যায়। এখানেও তিনি কিন্তু তোমার দেখিয়েছেন যে সমাজের মধ্যে সমাজ যখন পরিবর্তন হয় আস্তে আস্তে করে যত বেশি জটিল হয়, তেমনি বিভিন্ন রকম ভাবে এক একটা কিন্তু কাঠামোগত ভাবে সেগুলো কিন্তু বিভিন্ন রকমের কাজ করতে শুরু করে। এবং সেই জন্য এখানে ছবির মধ্যে দেখো সব মিলিয়ে 7খানা কিন্তু ভাগ এখানে দেখানো আছে। তার মানে এটাও নয় যে কোন সমাজের মধ্যে 7টাই মাত্র ভাগ থাকে, তার বেশিও থাকতে পারে কমও থাকতে পারে। জেনারেলি কিন্তু একটা তোমার ট্রানজিশন এফেক্টের মধ্য দিয়ে যে কোনো সমাজ যায়। এবং সবার আগে যে অ্যাগ্রারিয়ান সোসাইটির কথা আমরা দেখি সেখানে আমরা কিন্তু একটা ফিউজ স্টেজ আমরা দেখবো, অর্থাৎ সেখানে যেন সবকিছু একসঙ্গে মিলে একটা জগা খিচুড়ি পাকিয়ে আছে। অর্থাৎ যদি আমরা আদিম কোনো সাঁওতাল সমাজ বা কোনো আদিম মানুষের সমাজ যদি আমরা দেখি, বা যেগুলো একদম পুরো ট্র্যাডিশনাল সোসাইটি, যারা তোমার হচ্ছে সাঁওতালরা বা অন্যান্য যারা আদিম যারা জনজাতি, তারা অ্যাগ্রারিয়ান সোসাইটি অন্তর্ভুক্ত বলে তিনি মনে করেন, যেখানে কিনা সমাজ সেভাবে ডেভেলপ করেনি। এবং সেখানে হচ্ছে সব কটা কিন্তু আলোকে মিশে গিয়ে যেন একটা সাদা আলোর মধ্য দিয়ে, অর্থাৎ সেখানে যে মানুষ বা যে জনগোষ্ঠী বিচার বিভাগের কাজ করছে, সেই আবার শাসন বিভাগের কাজ করছে, সেই আবার আইন বিভাগের কাজ করছে। অর্থাৎ একটাই মাত্র কাঠামো বিভিন্ন রকমের ফাংশন যেখানে করছে, সেটাকেই আমরা অ্যাগ্রারিয়ান সোসাইটি বলতে পারি। আদিম সময়ে এরকম টাইপের সোসাইটি ছিল, এখনো হয়তো কোনো কোনো জায়গাতে খুবই হয়তো প্রত্যন্ত আমরা গ্রামের দিকে দেখতে পারবো, সেখানে এরকম টাইপের সোসাইটি আছে যেখানে কিনা সমাজের মধ্যে সবাই একত্রিত হয়ে একজনের কাছেই বিচার চাইছে, আইন চাইছে এবং তিনি কিন্তু শাসন করছেন। এবং অনেক সময়তে দেখা যায় যে বেশ কিছু ছোট রাষ্ট্রের ক্ষেত্রে, নগর রাষ্ট্রের ক্ষেত্রে, আগে যেমন তোমার গ্রিসে ছিল যেগুলোকে নগর রাষ্ট্র বা পুলিশ স্টেট বলা হতো, যেগুলোকে আমরা পুলিশ
স্টেট এমনিতে বলি, সেখানে কিন্তু এরকম টাইপের ব্যবস্থা আমরা দেখতে এমনিতে পেয়েছিলাম। এবং আস্তে আস্তে করে সমাজ যত অগ্রসর হলো, শিল্প বিপ্লব এলো, সমাজের মধ্যে শ্রম বিভাজন এলো, এবং যত বেশি যে কোনো রাষ্ট্র বা দেশ যত বেশি ডেভেলপ করতে শুরু করলো, ততই কিন্তু সেই আস্তে আস্তে করে সে প্রিজম্যাটিক সোসাইটির দিকে গেল। প্রিজম্যাটিক সোসাইটি এমন একটা সোসাইটি যেটা কিন্তু একটা ট্রানজিশনের পথে আছে, যেখানে সাধারণভাবে ডেভেলপিং যে কান্ট্রিগুলো, সেগুলোকে আমরা প্রিজম্যাটিক মডেলের মধ্যে ফেলতে পারি, যেখানে কিনা দুটো ব্যবস্থার মধ্যে একটা মিডিয়াম, একটা ব্রিজের মতো, যা না খুব ডেভেলপ, না আবার খুব একটা ব্যাকওয়ার্ড। অর্থাৎ আদিম যে অ্যাগ্রারিয়ান সোসাইটিও নয়, আবার ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিও নয়, মিডিলের প্রিজম্যাটিক সোসাইটি বলে ফ্রেডরিক্স এটাকে কিন্তু বর্ণনা করেছে। অর্থাৎ এখানে সমাজের মধ্যে দেখা যাচ্ছে যে একটা কিন্তু আস্তে আস্তে করে সমাজের মধ্যে বিভাজন তোমার চলে আসছে। প্রিজম্যাটিক যে স্টেজ, সেই ডিফারেন্সিয়েশন বা ডিফ্র্যাকশন মডেলের মধ্য দিয়ে ক্রমশ সমাজের মধ্যে যেন আস্তে আস্তে করে কাঠামোগুলো বিশেষীকৃত ভাবে, অর্থাৎ আরো বেশি কিন্তু স্পেশালাইজড ভাবে বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সেটাকেই আমরা সাধারণভাবে প্রিজম্যাটিক সোসাইটি বলি। এবং তারপরে সর্বশেষে যেটা আসে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, যেখানে আমরা 7টা ভাগ দেখতে পাচ্ছি। অর্থাৎ সেখানে একটি কাঠামো একটি কাজ করে না, এক একটা কিন্তু কাজের জন্য পৃথক কাঠামো থাকে। যেমন আমাদের যদি আমরা দেশে দেখি, আইন বিভাগের জন্য আলাদা লোক, শাসন বিভাগের জন্য আলাদা আলাদা এমনিতে লোক, আবার বিচার বিভাগের জন্য আলাদা লোক। এবং সমাজের সর্বত্র যে কোনো পুলিশি ব্যবস্থা, হসপিটাল থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদাভাবে একটা কাঠামোর মধ্যে দিয়ে কিন্তু কাজ করে থাকে। এবং সেটা যে যত বেশি শিল্পোন্নত দেশ হবে যে কোনো জনপ্রশাসনের ক্ষেত্রে, তত কিন্তু সমাজ আরো বেশি ধাবিত হবে কি করে সে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির দিকে আরো বেশি এমনিতে পারে। সেই বিষয়টা থেকেই কিন্তু একটা ডিফ্র্যাক্ট, অর্থাৎ যেখানে কিনা সবকিছু কাজগুলো বিভিন্ন ভাগে বিশেষিত ভাবে আমাদের সামনে আসছে, সেটাকেই আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজ ডিফ্র্যাক্ট সোসাইটি হিসেবে বর্ণনা করতে পারি। নেক্সট আমি স্লাইডে আসছি। পরিবেশগত দৃষ্টিভঙ্গির মধ্যে প্রথমেই আগে যে বিষয়গুলো আমাদের বলে রাখা প্রয়োজন, জনপ্রশাসনের ক্ষেত্রে পরিবেশ এবং প্রশাসন পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত, এবং প্রশাসন পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে প্রশাসনিক কাজকর্মকে সঠিকভাবে অনুধাবন করতে গেলে পরিবেশ সম্বন্ধে আমার ধারণা থাকতে হবে, কারণ যে কোনো জনপ্রশাসনের কাজ কিন্তু পরিবেশের মধ্যেই হয়। এবং শুধুমাত্র রিক্স নয়, রিক্সের আগেও অনেকে এই বিষয়ে আলোকপাত করেছেন, যেমন বস রবার্ট ডাল, রবার্ট এ মার্টন, এরা কিন্তু অলরেডি এই ইকোলজিক্যাল অ্যাপ্রোচ নিয়ে বিভিন্ন রকমের এদের কন্ট্রিবিউশন জনপ্রশাসনে আছে। এবং রিক্সে কিন্তু সর্বপ্রথম বৃহত্তম দৃষ্টিভঙ্গির নিরিখে প্রশাসনের সঙ্গে অর্থনৈতিক, সামাজিক, কৌশলগত, রাজনৈতিক সংযোগ সাধনকারী উপাদান সমূহের সম্পর্ককে চিহ্নিত করে। অর্থাৎ এর আগে পরিবেশবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হলে এই প্রথম জনপ্রশাসনকে আরো বেশি বিশেষীকৃত ভাবে আলোচনা করেছিলেন কিন্তু ফ্রেডরিক্স। এবং সেই সময় বিভিন্ন দেশের উন্নয়নশীল দেশের সমস্যাকে, প্রশাসনিক সমস্যাকে কিন্তু তিনি চিহ্নিত করেন। যেমন একটা আমাদের দেশের প্রশাসনিক সমস্যা এক সময় ছিল লাল ফিতের ফাঁস, অর্থাৎ যে কোনো ফাইল একটা টেবিলে গেলে সেখানে কিন্তু আটকেই যেত, অনেক সময় ঘুষ দিতে হতো, বা ঘুষ না দিলেও সেটা কিন্তু একটা ফাইল একটা টেবিল থেকে আরেকটা টেবিলে যেতে অনেক দীর্ঘসূত্রতার মধ্য দিয়ে তাকে যেতে হতো। এবং এখনো সরকারি তোমার দপ্তর যেহেতু এখন ই গভর্নেন্স চলে এসছে, অনেকটাই এরকম টাইপের প্রবণতা কমে গেছে, কিন্তু তা সত্ত্বেও বলা যায় এই তৃতীয় বিশ্বের দেশগুলোর ক্ষেত্রে, বিশেষত ভারতবর্ষের ক্ষেত্রে এরকম টাইপের কিন্তু দীর্ঘসূত্রতা বা সেখানে একটা করাপশনের প্রবণতা কিন্তু থেকেই যায়। অর্থাৎ ঘুষ দিয়ে কিন্তু কাজ করানো, কিংবা হচ্ছে বিভিন্ন টেবিল ঘুরে কাজটা পাওয়া, সেরকম একটা জিনিস সেখানে আমরা দেখতে পাই। এইসব যে টিপিক্যাল যে বিষয়গুলোকে, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে আলোচনায় কিন্তু ফ্রেডরিক্স বিভিন্ন সময় করেছেন। যে কোনো সমাজ ব্যবস্থা কিন্তু একই রকম থাকে না, পরিবেশও একই রকম থাকে না, প্রশাসনিক ব্যবস্থা একই রকমের বাস্তবায়নের নীতি গৃহীত হওয়া সত্ত্বেও সবসময়তে সেম ফলাফল আশা করা যায় না। যেমন কোনো একটা অঙ্গরাজ্যের ক্ষেত্রে প্রশাসন কোনো সিদ্ধান্ত নিয়ে যা ফলাফল পাবে, আমরা পাশের অঙ্গরাজ্যে করলে এমনিতে চলে যাই, সেখানে কিন্তু সেম ফলাফল নাও হতে পারে। সুতরাং দৃষ্টিভঙ্গি, বাস্তবায়নের নীতি এক নিলেও অনেক সময়তে দেখা যায় ফলাফল সেম হচ্ছে না। এগুলোকেই কিন্তু আইডেন্টিফাই করেছেন ফ্রেডরিক্স। এবং প্রশাসনিক কাজকর্মে নির্ধারিত হয়
বিভিন্ন সময় যদি আমরা দেখি নানা রকমের কিন্তু কাজকর্মের মধ্যে দিয়ে, অর্থাৎ কিভাবে সে কাজ করছে বা সে কিরাম করে তোমার কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার উপর কিন্তু ভিত্তি করে বিভিন্ন সময়তে কিন্তু কাজকর্ম হয়ে থাকে। এবং এভাবেই যদি আমরা দেখি বিভিন্ন সময়তে কিন্তু রিক্সের যে আদর্শ স্ট্রাকচারাল ফাংশনাল যে তোমার মডেল, সেটা আমাদের সামনে কিন্তু বারবার করে সামনে এসছে। এবং সেই জন্যই কিন্তু বলা যায় যে ফ্রেডরিক্স বিভিন্ন সময়তে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে আমাদের যে সমাজের মধ্যে কিভাবে কোনো কাজ সম্পাদিত হয় সেই বিষয়ে কিন্তু বৃহৎভাবে আলোচনা করেছেন। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে রিক্সের যে আদর্শ যে মডেল, সেখানে আমরা দেখতে পাই তিনি কিন্তু চীন আমেরিকার যে সমাজ ব্যবস্থাকে 1956 সালে কৃষি প্রধান, যাকে আমরা প্রথমেই অ্যাগ্রারিয়ান বললাম, তারপরে যদি আমরা দেখি শিল্পোন্নত ইন্ডাস্ট্রি, অর্থাৎ আগ্রারিয়া এবং ইন্ডাস্ট্রিয়া দুটো ভাগে বিভক্ত করেছেন। অর্থাৎ দুটো স্পেসিফিক সমাজ ব্যবস্থা, যেটার মধ্য দিয়ে তিনি ডিফারেন্সিয়েটটা করেছেন কৃষিভিত্তিক এবং শিল্পোন্নত সমাজের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। এবং সেই বৈশিষ্ট্যগুলো দেখো আমি এখানে অলরেডি তোমাদের সামনে মেনশন করেছি। কৃষিভিত্তিক যে দেশের বৈশিষ্ট্য কি, আমাদের দেশও একসময় কৃষিভিত্তিক ছিল। প্রথম হচ্ছে আরোপিত মূল্যবোধ, অর্থাৎ ট্র্যাডিশনাল যে ভ্যালু, সেটা কিন্তু আমরা কৃষিভিত্তিক দেশের মধ্যে দেখতে পাই। তারপর বিশেষীকৃত, অনেক বেশি স্পেসিফাইড, অর্থাৎ কোনো একটা কাজের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক ভাবে সেই কাজটা করে। বিস্তৃত ধরন, অনেক বেশি ওয়াইড অ্যাঙ্গেলে জিনিসটা হয়। সীমিত বা সীমাবদ্ধ সামাজিক এবং ক্ষেত্রগত সচেতনতা, খুব একটা কিন্তু কৃষিগত ক্ষেত্র থেকে অন্য ক্ষেত্রে যাবার প্রবণতা খুবই কম। লাস্ট হচ্ছে সহজ নিশ্চল বৃত্তিগত তারতম্য, অর্থাৎ খুবই কিন্তু সহজ সরল একটা বৃত্তিগত তারতম্য আমরা দেখতে পাই কৃষি প্রধান দেশে। অর্থাৎ কেউ হয়তো কৃষক, কেউ হয়তো একটুখানি ভালো কৃষক, কেউ হয়তো গরিব কৃষক ইত্যাদি। সহজ সরল বিষয়গুলো অপেক্ষাকৃত। শিল্পোন্নত দেশের ক্ষেত্রে কি দেখা যায়, যদি আমরা আমেরিকার উদাহরণ নিই, যেমন আমরা রিক্স যে আমেরিকার কথা বলেছেন, অর্জিত বিধি, অর্থাৎ এখানে তোমাকে শিখতে হবে কি করে তুমি নিয়মগুলো কিভাবে একটা কোনো কি বলবো জনপ্রশাসনের ক্ষেত্রে বা কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিভাবে সেগুলো কাজ করছে, সেই বিধিগুলোকে তোমায় কিন্তু ভালো করে শিখতে হবে। না শিখে কিন্তু তুমি এগুলো করতে পারবে না। সর্বজনীন, অর্থাৎ এরকম টাইপের যে ব্যবস্থা, শিল্পোন্নত ব্যবস্থা সব জায়গাতেই দেখা যায়। যেমন হচ্ছে আমেরিকার বিভিন্ন জায়গাতে অজস্র রকমের কলকারখানা আমরা দেখতে পাই। তারপর হচ্ছে নির্দিষ্টকরণ, অর্থাৎ স্পেসিফিক একটা জায়গাতে নির্দিষ্টভাবে কিন্তু কোনো কাজ হয়, সেটাকেই আমরা বলতে পারি নির্দিষ্টকরণ। অর্থাৎ যেখানে হয়তো কোনো কারণে দেখা যাচ্ছে হয়তো মাখন তৈরি হচ্ছে, সেখানে মাখন তৈরি হচ্ছে। আবার যেখানে বিস্কুট তৈরি হচ্ছে, সেখানে বিস্কুটই তৈরি হচ্ছে। স্পেসিফিক কাজ। কিন্তু কৃষিক্ষেত্রে একই কিন্তু জমিতে বিভিন্ন রকমের ফসল ফলাতে আমরা দেখতে পাই। অর্থাৎ শিল্পোন্নত দেশে যেরকম একটা নির্দিষ্টকরণ থাকে, তারপর উন্নত বৃত্তিগত ধরন, অনেক বেশি যেহেতু আধুনিক টেকনোলজির ব্যবহার করা হয়। আমরা জানি আমেরিকাতে, ইংল্যান্ডে শিল্প বিপ্লব এসেছিল, ফলে যত সময় গেছে কলকারখানা বা অন্যান্য ক্ষেত্রে আরো বেশি টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। সেরকম একটি জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা যেতে পারে আরো বেশি তারা কিন্তু উন্নত হচ্ছে। সেই জায়গায় শিল্পোন্নত দেশগুলির ক্ষেত্রে এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। আবার শেষে যদি আমরা দেখি সমমাত্রিক শ্রেণী ব্যবস্থার অস্তিত্ব, অর্থাৎ যারা কলকারখানায় কাজ করছে বা ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তাদের কিন্তু জীবনধারা বা জীবন প্রণালী কিন্তু সমমাত্রিক। সবাই একই রকমের কিন্তু জীবনধারা মোটামুটি ভাবে কিন্তু সেটাকে মেনটেন করে চলেছে। সেটা কিন্তু কৃষিভিত্তিক দেশে আমরা দেখতে পাই না। সেখানে কিন্তু বিভিন্ন রকমের যে বেশি, যার তোমার জমি আছে, সে কিন্তু বেশি উৎপাদন করছে। যার হয়তো জমি নেই, সে হয়তো অন্য কারো এমনিতে জমিতে সে ভূমিদাস হিসেবে কাজ করছে। ফলে এখান থেকে আমরা একটা প্রাথমিক ধারণা পাই যে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি, যেটা আমরা কিন্তু ডেভিড স্টার্নের ক্ষেত্রে দেখেছিলাম, ইনপুট প্রসেস আউটপুট, অর্থাৎ সমাজ থেকে বা পরিবেশ থেকে বেশ কিছু চাহিদা, ডিমান্ড, ভ্যালু, সেগুলো কিন্তু সমাজের মধ্যে আউটপুট হিসেবে যে পলিটিক্যাল প্রসেসের মধ্যে ঢুকছে, এবং পলিটিক্যাল প্রসেসের মধ্যে প্রসেস হয়ে যেগুলো কিনা সত্যি সমাজের জন্য প্রয়োজন, সেটা কিন্তু যারা ওখানকার আইনবিদ আছে বা প্রশাসনবিদ আছেন, তারা সেটাকে প্রসেস করে আউটপুট হিসেবে সমাজের মধ্যে ছেড়ে দিচ্ছে। উদাহরণস্বরূপ আমরা আইনের কথা বলতে পারি। যে কোনো আইনের কিন্তু প্রয়োজনীয়তা হয় এরকম ভাবে, যেমন সিএ বলে সাম্প্রতিককালে যে আইনটা হয়েছে, এটাও হয়তো কোনোভাবে সমাজ থেকে উঠে এসেছিল, সমাজের মধ্যে উদ্বাস্তু সমাজ থেকে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে কিন্তু সরকার এই আইনটাকে লাগু এমনিতে করেছে। সেটার ভালো হবে কি খারাপ হবে, ফিডব্যাক কি হবে, ফিডব্যাক মেকানিজম,
যেখান থেকে আউটপুট আবার প্রসেসের মধ্যে চলে আসে, অর্থাৎ ইনপুটের মধ্যে চলে আসে, সেই সময় এখনো আসেনি। কিন্তু বিভিন্ন সময় সমাজ ব্যবস্থা থেকে এরকম টাইপের ডিমান্ড গুলো ওঠে, এবং যেগুলোকে নিয়ে নানা রকম ভাবে কিন্তু পরীক্ষা নিরীক্ষা এমনিতে করা হয়, বা সেখান থেকে নানা রকমের আইন কিন্তু সরকার পাশ করতে পারে। এরপর আমরা নেক্সট স্লাইডে চলে আসছি। সেখানে আমরা দেখব 1957 সালে সবার আগে কিন্তু তিনি একটা ট্রান্সিশিয়া সোসাইটির ধারণা কিন্তু সবার আগে ফ্রেডরিক্স আমাদের দিয়েছিলেন। এই সমাজ কৃষিভিত্তিক শিল্পোন্নত উভয় সমাজের কিছু বৈশিষ্ট্যকে লালন করে চলে। এই সমাজ হলো কৃষিভিত্তিক সমাজ এবং শিল্পোন্নত সমাজের অন্তর্বর্তী পর্যায়। অর্থাৎ আমরা প্রথমে যে একটা ছবি আমরা দেখেছিলাম, ছবির যে মিডিলে যে একটা ত্রিভুজ অংশ আছে, সেটাকেই কিন্তু ইনি একটা তোমার ট্রানজিশিয়া সমাজ বলে আমাদের সামনে সবসময়তে সামনে রেখেছেন, যেখানে তিনি বলেছেন এখানে কৃষিভিত্তিক সমাজেরও কিছু বৈশিষ্ট্য আছে এবং শিল্পোন্নত সমাজেরও কিছু বৈশিষ্ট্য আছে। মিক্স অ্যান্ড ম্যাচ। যেমন ভারত কিন্তু আমরা কখনোই বলতে এমনিতে পারি না যে ভারত শুধুমাত্র একটি শিল্পোন্নত দেশ। এখানে কিন্তু ভারত একটি কৃষি প্রধান দেশও বটে। অর্থাৎ কৃষি এবং শিল্প দুটো মিলিয়ে কিন্তু এখানে অর্থনীতি চলেছে, এবং এই অর্থনীতি যদিও সেটা মিশ্র অর্থনীতি, কিন্তু কৃষি এবং শিল্প দুটোরই কিন্তু এখানে ভূমিকা আছে। শুধুমাত্র ভারত যদি শিল্প প্রধান দেশ হয়ে গেলে আমেরিকার মতো পুরোপুরি একটা ইন্ডাস্ট্রিয়ালাইজ ক্যাপিটালিস্ট কান্ট্রি হতো, সেটা ভারত নয়। ভারত কিন্তু একটি ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণমূলক রাষ্ট্র, যেখানে কিনা জনকল্যাণের কথাও ভাবা হয়, তার সঙ্গে কিন্তু কৃষির উপরেও গুরুত্ব দেওয়া হয়। দুটোর মধ্যে মোটামুটি ব্যালেন্স করে কিন্তু ভারতবর্ষ চলেছে। অর্থাৎ সেই অর্থে আমরা বলতে পারি ভারতবর্ষ একটি ট্রানজিশিয়া এমনিতে সমাজের মধ্যে আছে, ট্রানজিশিয়া পিরিয়ডের মধ্যে আছে, এবং এই সমাজের মধ্যে কিছু সীমাবদ্ধতা নিশ্চয়ই থাকেই। তার ফলে কিন্তু তিনি রিক্স আবার নতুন করে তোমার দেখা যাচ্ছে যে আরো বেশি পরবর্তী পর্যায়ে তিনি কিন্তু ফিউজ মডেল, প্রিজম্যাটিক মডেল এবং ডিফ্র্যাক্টেড সমাজের ধারণা বিশ্লেষণ করেছেন। অর্থাৎ তার এই বিশ্লেষণের ক্ষেত্রে, তার এই যে আমি ছবিটা প্রথমে বললাম, ছবিটার বিশ্লেষণের ক্ষেত্রে মেন দুটো জিনিস সবসময়তেই কিন্তু এখানে মানে পেছনে পেছনে চলে আসছে। সেটা কি? একটা হচ্ছে শিল্পোন্নত সমাজ, আর একটা হচ্ছে কৃষিভিত্তিক সমাজ। এখানে আমরা একটা ছকের মধ্য দিয়ে তিনটে সমাজের যে কিছু এমনিতে বৈশিষ্ট্যগুলো সেখানে আমরা এখানে সামনে তোমাদের তুলে ধরেছি। ফিউজ যে মডেল, যখন আগের যে সমাজ ব্যবস্থা যেখানে একটাই কাঠামো সব কাজগুলো করতো, সেখানে কিন্তু আমরা দেখব আংশিকভাবে সে সব কাজ করতে পারতো, আরোপিত মূল্যবোধ ছিল। অর্থাৎ সমাজে যদি দেখা যায়, অনেক সময় দেখা যায় যে কোনো হয়তো শ্রমিকের বাবা একসময় বদ্ধ শ্রমিক বা বদ্ধ কোনো কৃষক ছিল, তার হয়তো ছেলেকেও বাধ্য হয়ে কোনো হয়তো জমিতে বদ্ধ কৃষক হয়ে, বা যেটাকে আমরা বন্ডেড লেবার বলি, সেভাবে তাকে কাজ করতে হচ্ছে। সেখানে একটা মূল্যবোধের ব্যাপার থাকে, এবং সেখানে হচ্ছে কার্যকরণ ভাবে সেটা কিন্তু বিক্ষিপ্ত। অর্থাৎ কে কোন কাজ করবে কেউই কিন্তু জানে না। সমাজের মধ্যে তার একটা মিক্স অ্যান্ড ম্যাচ আমরা দেখতে পাই। একে একে বলা হয় ফিউজ মডেল। ফিউজ বলতে আমরা যে বাড়ির যে ফিউজ থাকে মিটারের, সেই অর্থে দেখতে আর কি পারি। ফিউজ মানে এখানে এই অর্থেই বোঝানো হয়েছে, আমি বড়টা এই জন্যই বললাম, যেখানে কিনা তুমি সহজে বুঝতে আর কি পারবে না, যেটা কিনা খুব সুপ্ত অবস্থায় আছে যে সমাজ, যেখান থেকে সে যে কোনো দিকে যেতে পারে, এবং সেই যে ডিফ্র্যাক্টেড হওয়ার আগে, লাস্ট যে আমি ছকটার কথা বলেছি, তার আগে তাকে যে কোনো ফিউজ মডেলকে প্রিজম্যাটিক মডেলের মধ্য দিয়ে যেতে হয়, যেটা আমরা ভারতবর্ষের উদাহরণ দিলাম। সেখানে কিন্তু একটা মনোনয়নের ব্যবস্থা থাকে, অর্থাৎ সেখানে ভোটাভুটির মাধ্যমে কে সমাজে ক্ষমতা দখল করবে বা কে কোন কাজের মধ্য দিয়ে বিশেষীকৃতভাবে কাজ করবে, সেক্ষেত্রেও কিন্তু একটা মনোনয়নের ব্যবস্থা থাকে। এবং তারপরে থাকে হচ্ছে অর্জন, অর্থাৎ তোমাকে অনেক কিছু আর্ন করতে হয়। তোমাকে যদি আজকে আইপিএস হতে হয়, তোমাকে আইপিএস পরীক্ষা দিয়ে তোমাকে আর্ন করতে হবে যে তুমি আইপিএস, কিংবা যে কোনো অন্য কোনো পরীক্ষার ক্ষেত্রে। অর্থাৎ তুমি এটা কিন্তু বংশগত ভাবে তুমি কিন্তু পেয়ে যাবে এরকম নয়। অর্থাৎ আজকে যে মন্ত্রীর ছেলে সেও যে মন্ত্রী হবে এরকম কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এবং অর্থাৎ এখানে তোমাকে যদি কোনো উচ্চ পদে যেতে হয় যে কোনো ক্ষেত্রে, তোমাকে কিন্তু সেটা অর্জন করার মতো যোগ্যতা থাকতে হবে। এবং হচ্ছে কার্যাবলীর বহুমাত্রিকতা। যেহেতু আমরা তৃতীয় বিশ্বের দেশের মধ্যে, আমরা যদি দেখি ডেভেলপিং কান্ট্রি, যদি ইন্ডিয়ার কথাই বলি, এখানে কিন্তু নানা রকমের কাজ, নানা রকমের কাঠামো আছে। তার মধ্যে একটা কিন্তু বহুমাত্রিকতা বা মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ আমরা দেখতে পাই। যে মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচের মধ্যে দিয়ে যদি আমরা দেখি, তাহলে আমরা কিন্তু দেখবো যে সেই মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচের মধ্যে একটা কিন্তু কাঠামো থাকে না, সেখানে অনেকগুলো কাঠামো থাকে। কিন্তু সেসব অনেক কাঠামো থাকলেও সেগুলোকে নানা রকমের কাজ কিন্তু সেখানে করতে হয়। এবং সর্বশেষে কি আসছে? ডিফ্র্যাক্টেড মডেল, যেটা উন্নত বা শিল্পোন্নত দেশে আমরা দেখতে পাই। সেখানে একটা সর্বজনীন একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাই,
অর্থাৎ সেটা সব সমাজের সর্বত্র সেটা সমানভাবে ছড়িয়ে থাকে জেনারেলি। অভীষ্ট সাধন অর্থাৎ একটা নির্দিষ্ট একটা লক্ষ্য আছে শিল্পোন্নত দেশের ক্ষেত্রে, সে আরো বেশি নিজেকে আরো বেশি শিল্পোন্নত করার চেষ্টা সে করছে। এবং সব থেকে বড় কথা লাস্টে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে কোনো কার্যাবলীর ক্ষেত্রে একটা বিশেষত্ব আছে। অর্থাৎ কে কি কাজ করছে না করছে তার ক্ষেত্রে কিন্তু একটা বিশেষীকরণ আমরা দেখতে পাই। এটা আমি অলরেডি এর আগে বললাম। কোন একটা স্পেসিফিক অর্গানাইজেশন কোন একটা স্পেসিফিক কাজই করে, সে কিন্তু অন্য কোনো কাজে বা অন্য কোনো কাঠামোর মধ্যে সে কিন্তু ঢুকে পড়ে না। আমাদের দেশে যেমন বিচার বিভাগ আলাদাভাবে কাজ করে, আইন বিভাগ কিন্তু বিচার বিভাগের মধ্যে ঢুকতে পারে না বা ঢোকে না। আবার বিচার বিভাগও সচরাচর কিন্তু আইন বিভাগের বা শাসন বিভাগের কাজের মধ্যে ঢোকে না, যদি না সেরকম কোনো এমার্জেন্সি হয়। এবার হচ্ছে ফিউজ যে মডেলের কথা আরেকটুখানি ডিটেলসে আমরা বলি, সেটা হচ্ছে সাম্রাজ্যবাদী চীন এবং সিয়ামের সামাজিক ব্যবস্থাকে মাথায় রেখে রিক্স কিন্তু ফিউজ মডেলের কথা আমাদের বলেছিলেন। সেখানে কিন্তু একটা নির্দিষ্ট কাঠামোয় অজস্র কাজ কিন্তু করতে হয় এবং সাধারণত শিল্পোন্নত এবং আধুনিকরণের কোনো অস্তিত্ব এখানে থাকে না। অর্থাৎ আদিম যেসব জেলার গ্রামীণ যে সমাজ ব্যবস্থা, যেখানে কোনো উন্নত সমাজ ব্যবস্থা ছিল না, সেখানেই কিন্তু এখানে রিক্স বলেছেন ফিউজ ব্যবস্থা দেখা যায়। সমাজে কিন্তু প্রত্যেকটা মানুষই সাধারণত কৃষির উপর নির্ভরশীল থাকে এবং সাধারণভাবে প্রশাসনিক শীর্ষে থাকেন সামন্ত প্রভু বা রাজা। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আগেকার দিনে অনেক অনেক রাষ্ট্রের ক্ষেত্রে রাজা বা রানীর কনসেপ্ট ছিল, এখন সেটা নেই। ফলে ফিউজ মডেল যত সময় যাচ্ছে আমাদের পৃথিবী থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে। যদিও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু তোমার রাষ্ট্রের ক্ষেত্রে এরকম টাইপের ফিউজ মডেল এখনো আছে এবং তা সত্ত্বেও বলা যেতে পারে যে সেটা কিন্তু খুব একটা উন্নত মডেল নয় এবং ফিউজ সোসাইটি কাঠামোগতভাবে খুবই দুর্বল, আলগা। কারণ এদের তোমার কাঠামোর মধ্যে কোনো রকম ভাবে জোর থাকে না, কারণ সব কাঠামো একজন কাঠামো যদি সব কাজ করে সেই কাঠামোর মধ্যে কিন্তু মানে গন্ডগোল লড়াই লাগতে বাধ্য। অনেক সময় সেটা হয় এবং একই যেহেতু কাঠামো অনেক কাজ করে থাকে, সেই জন্য তোমার জনগণের সঙ্গে এই যে তোমার কর্তৃপক্ষের সম্পর্ক খুবই দুর্বল। অনেক সময় তো জনগণের ওপর কোনো জিনিসকে বা কোনো অর্ডারকে কিন্তু যে কোনো রাজা বা রানী বা যে এমনিতে আহ কর্তৃত্বমূলক যে ব্যক্তি সে কিন্তু চাপিয়ে দেওয়ার চেষ্টা এমনিতে করে। এবং সব থেকে বড় কথা জনগণের আচরণ খুবই সাবেকি ধরনের হয়, অর্থাৎ তারা কিন্তু নতুন ভাবে কোনো কিছু ভাবতে পারে না, খুবই ট্র্যাডিশনাল ভাবে ভাবে। যদি আমরা সাম্প্রতিক সময়ের উদাহরণ দিই তাহলে আমাদের উত্তর কোরিয়ার উদাহরণ দিতে হবে। সেখানকার যে স্বৈরাচারী শাসক কিম জং উন আছেন, তিনি কিন্তু এরকম টাইপের একটি কাঠামোর মধ্য দিয়ে তার দেশকে এগিয়ে নিয়ে তোমার যাচ্ছেন। তার উদাহরণ আমি কেন দিলাম, কারণ উত্তর কোরিয়ার যদি আমরা সমাজ ব্যবস্থা দেখি, সেখানে কিন্তু মূলত দেশটা কিন্তু সম্পূর্ণভাবে কৃষি প্রধান দেশ। তাদের কিন্তু শিল্পোন্নত খুব একটা দেশ আমরা বলতে পারি না। অন্যদিকে যদি আমরা দক্ষিণ কোরিয়াকে দেখি তাহলে আমরা দেখবো সেখানে স্যামসাং এর ফোন তৈরি হচ্ছে এবং বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রেখে সে চলছে। খুবই উন্নত একটি শিল্প প্রধান ক্যাপিটালিস্ট কান্ট্রি হিসেবে আমরা দক্ষিণ কোরিয়াকে বলতে কিন্তু পারি। অন্যদিকে যদি আমরা সমাজতান্ত্রিক দেশগুলো দেখি, যা সমাজতান্ত্রিক দেশ বর্তমানে পৃথিবীতে প্রায় নেই, কিছু আদর্শ হয়তো কোনো দেশের ক্ষেত্রে রয়ে গেছে, কিন্তু উত্তর কোরিয়া একমাত্র দেশ যেখানে কিন্তু সমাজতান্ত্রিক আদর্শকে ধরে রেখে সেই যে একটা ট্র্যাডিশনাল সোসাইটিকে কিন্তু বজায় রাখার চেষ্টা এখনো অবধি করা হয়েছে, যেটার কিন্তু কাঠামোটা খুবই আলগা এবং সেখানে কিন্তু একটা কর্তৃত্ববাদের মানসিকতার শাসক আমরা দেখতে পাই এবং বহু যুগের একটা লালিত যে প্রথা এবং বিশ্বাসের উপর নির্ভর করে জনগণ একসঙ্গে বসবাস করে। এখানে কিন্তু জনগণ শুধুমাত্র শাসককে আনুগত্য দেখায়, কিন্তু তার বিনিময়ে কোনো কিছুই সে প্রত্যাশা করে না, মেনে নিতে হচ্ছে বলে সে কিন্তু মেনে নেয়। অনেক সময় সাঁওতালি যে সমাজ ব্যবস্থা এরকম টাইপের কিন্তু আমরা যে ফিউজ যে সোসাইটি বা সমাজ ব্যবস্থা আমরা দেখতে পাই, অনেক সময় যাযাবর যে বা যেগুলোকে আমরা বানজারা যেসব জাতিগুলো বলি, বানজারা গোষ্ঠী, তাদের মধ্যেও এরকম টাইপের কিন্তু সমাজ আমরা বা এরকম টাইপের কাঠামো আমরা দেখতে পাই। এরপরে আমরা আসছি হচ্ছে ডিফ্র্যাক্টেড মডেল, যেটা দেখো তোমার থার্ডে আছে। সেখানে আমরা কি দেখবো ফিউজ সোসাইটির একদম পুরো বিপরীত দিকে এটা থাকে। অর্থাৎ এটা যদি এপার হয় ফিউজ সোসাইটি, ডিফ্র্যাক্টেড হচ্ছে ওপার, আর তোমার মিডিলে ব্রিজ হিসেবে কাজ করছে তোমার প্রিজমেটিক সোসাইটি। ফিউজ এখানে ডিফ্র্যাক্টেড সোসাইটির মধ্যে আমরা দেখব আরোপিত বিভিন্ন রকম সমাজ কিন্তু অর্জিত মূল্যবোধ হিসেবে কাজ করে। এখানে বিভিন্ন গোষ্ঠীর উপস্থিতিতে মুক্ত শ্রেণী কাঠামো বিদ্যমান, বিজ্ঞানসম্মত যুক্তিবাদের ভিত্তিতে সকল কাঠামো এবং সংগঠনের উপস্থিতি এখানে লক্ষ্য এমনিতে করা যায়। অর্থাৎ একদম সুন্দরভাবে স্পেসিফাইড, একদম বিশেষীকৃত সমাজ ব্যবস্থা আমরা ডিফ্র্যাক্টেড সোসাইটির মধ্যে দেখতে পাই এবং বিজ্ঞানসম্মত যুক্তিবাদের মধ্য দিয়ে এইসব সংগঠন এবং কাঠামোর উপস্থিতি লক্ষ্য করা যায়। এবং সব থেকে বড় কথা,
অর্থনৈতিক যে ব্যবস্থা সম্পূর্ণভাবে কিন্তু বাজার ভিত্তিক করতে হয়, অর্থাৎ যেটাকে আমরা মার্কেট ওরিয়েন্টেড যে ডেমোক্রেটিক মডেল, সেটা কিন্তু আমরা ডিফ্র্যাক্টেড মডেলের ক্ষেত্রে দেখতে পাই। এবং রিক্স কিন্তু যাকে মার্কেটাইজড সোসাইটি বলে বর্ণনা করেছে। অর্থাৎ যে যে মানে আমরা সাধারণভাবে বলতে পারি যে গ্লোবালাইজড যে সোসাইটি, বিশ্বায়িত সমাজ ব্যবস্থা ৯০-এর দশকের পরবর্তী সময় তৃতীয় বিশ্বের দেশগুলোতে যখন আস্তে আস্তে করে ঠান্ডা লড়াই পরবর্তী সময় আসতে শুরু করলো, সেই যে বিশ্বায়িত সমাজ ব্যবস্থা কিন্তু বিভিন্ন সময়তে আমরা ডিফ্র্যাক্টেড সোসাইটির মধ্যেই দেখতে পাই। এবং সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে বাজারের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব লক্ষ্য করা যায়। অর্থাৎ এখন যদি আমরা ইন্ডিয়ার ক্ষেত্রেও দেখি, ইন্ডিয়া কিন্তু নো লঙ্গার ইজ এ ডেভেলপিং কান্ট্রি, ইট ইজ এ ডেভেলপড কান্ট্রি, যেখানে কিন্তু টোটাল জিনিসটা কিন্তু মার্কেটাইজড করা হচ্ছে। সে আমরা শপিং মল থেকে শুরু করে অনলাইনে শপিং থেকে শুরু করে সবকিছু ক্ষেত্রে সাধারণ জিনিস থেকে সবকিছু কিন্তু অনলাইন, এবং সেটাকে কিন্তু মার্কেটের মধ্য দিয়ে শেয়ার বাজার, ইচ অ্যান্ড এভরিথিং। যত সময় যাচ্ছে এই যে মার্কেট করে বাজারকে, ভারতের যে একটা বিশাল বড় যে চাহিদা এবং বাজার রয়েছে সেটাকে মার্কেটাইজ করা আরো বেশি বিশ্বায়নের হাত ধরে শুরু হয়েছিল, সেটা এখন আস্তে আস্তে করে চরম জায়গাতে যে তোমার যাচ্ছে। সেখানে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপও দেখতে পাই। সেই বিষয়টা কিন্তু ডিফ্র্যাক্টেড মডেলের মধ্যে খুব সহজেই আমরা প্রত্যক্ষ করতে পারি। যোগাযোগ ব্যবস্থারও এখানে উন্নতি দেখতে পাই, এবং যে টেকনোলজিক্যাল যে বা যে প্রযুক্তিগত যে উন্নতি, সেটাও কিন্তু এইসব সমাজের মধ্যে লক্ষ্য এমনিতে করা যায়। সরকার এবং তোমার জনগণের চাহিদার প্রতি আরো বেশি সংবেদনশীল হয়। অর্থাৎ সেখানে কিন্তু এমনিতে মানুষ কি তোমার চাইছে সেটাকে মাথায় রেখে সরকার তার কাজ কিন্তু তৈরি এমনিতে সাধারণভাবে করে থাকে। সরকার শুধুমাত্র এখানে শাসন করে না, ইন্টারাকশনের মধ্য দিয়ে, চাহিদা পূরণের মধ্য দিয়ে সরকার কিন্তু তার কাজগুলোকে এমনিতে আরো বেশি ফুলফিল করার চেষ্টা করে। এখানে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী থাকে এবং কিন্তু তার সঙ্গে স্বার্থ গোষ্ঠীও থাকে। কিন্তু সরকারি অফিসারদের উপর কোনো রকম বল প্রয়োগের কিন্তু বিষয় এখানে দেখা যায় না। জনগণ নিজেদের প্রয়োজনের তাগিদেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, এবং সরকার আইন মেনেই তার দায়িত্ব কিন্তু পালন করে থাকে। সমাজের সার্বিক কল্যাণের প্রশ্নে সরকার এবং জনমতের মধ্যে বা জনগণের মধ্যে কোনো রকম কিন্তু এমনিতে কোনো রকম বিতর্ক দেখা যায় না। যদি আমরা সুইডেন, নরওয়ে যেসব ইউরোপের উন্নত দেশগুলোর কথা বলি, সেখানে কিন্তু এরকম টাইপের আমরা ডিফ্র্যাক্টেড সোসাইটি দেখতে পাই, যেখানে কিনা সমাজ খুব ছোট, রাষ্ট্র ব্যবস্থাও ছোট, এবং সেখানকার জনসংখ্যা কম। সুন্দর আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক এসব কান্ট্রিগুলো, যেখানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর দিক দিয়ে তোমার কান্ট্রিগুলো খুবই উন্নত একটা পর্যায়েতে আছে, সেরকম একটা জায়গা থেকে যদি আমরা দেখি, একেই আমরা ডিফ্র্যাক্টেড সোসাইটি কিন্তু বলতে পারি। কিন্তু সমস্যাটা মানে অন্য একটা জায়গায়, সেটা কি না তোমার প্রিজমেটিক মডেলের মধ্যে যদি আমরা আসি। প্রিজমেটিক মডেল না তোমার ডিফ্র্যাক্টেড, না কিন্তু হচ্ছে একদম পুরোপুরি ফিউজ যে মডেল। প্রিজমেটিক মডেল হচ্ছে একটা অভিনব একটা মডেল, যেটা ফ্রেডরিক সবার আগে আমাদের ধারণা দিয়েছিলেন। প্রিজমেটিক মডেলে আধুনিক কিছু সেখানে টেকনোলজি যেমন থাকে, তার সঙ্গে কিন্তু বিশেষায়ন এবং পৃথকীকরণের অস্তিত্ব সেখানে দেখা যায়। অর্থাৎ কিন্তু সেগুলোকে অত বেশি স্পেসিফাইড নয়, আরো বেশি শাইন করা, আরো বেশি ধারালো করার প্রয়োজন, সেটার অভাব কিন্তু আমরা প্রিজমেটিক মডেল দেখতে পাই। যেমন যদি একটা সহজ উদাহরণ আমরা দিই, উন্নত যে দেশগুলো আছে সেখানে কিন্তু খুব একটা বেশি ট্রেন অ্যাক্সিডেন্ট দেখা যায় না, ট্রেনের পরিষেবা খুব উন্নত। ভারতবর্ষে বন্দে ভারত বা কিছু সেমি হাই স্পিড যে বুলেট ট্রেন আমরা দেখতে পাই, কিন্তু সেই তুলনায় কিন্তু পরিষেবা অতটা উন্নত হয়নি, এবং অনেক সময় ট্রেনের মধ্যে নোংরা, ট্রেনে অ্যাক্সিডেন্ট, বিভিন্ন সময় ট্রেনগুলো ডিলে হওয়া, লোকাল ট্রেনও ডিলে। এই যে একটা সবকিছুর মধ্যে জিনিসটা আছে, কিন্তু সেটাকে ঘষা মাজা বা ঠিকমতো রক্ষণাবেক্ষণের অভাবে বা হয়তো পাবলিক অ্যাওয়ারনেস এর অভাবে সেটা কিন্তু ঠিকভাবে তার নিজের কাজ করতে পারছে না। অর্থাৎ জিনিসগুলো থাকা সত্ত্বেও তার মধ্যে একটা ট্র্যাডিশনাল যে এ তো লেট করবেই, ভারতীয়রা যেমন ভেবে নেয় যে লেট মানে ট্রেন লেট করছে, এরকম নর্মাল ব্যাপার। এই যে একটা তোমার আমাদের মধ্যে একটা ফিলিংস যে চলে এসছে, সেটা কিন্তু প্রিজমেটিক সোসাইটির মধ্যে দেখা যায়। অর্থাৎ সমাজ খুব একটা উন্নত নয়। যদি আমরা জাপানের বুলেট ট্রেন দেখি, সেখানে আজ অব্দি কোনো ট্রেন লেট এমনিতে করেনি। একটা ট্রেনই একবার ১ মিনিট না ২ মিনিটের জন্য লেট ছিল। অর্থাৎ সময় ধরে সবকিছু যে যানবাহন গুলো চলবে, মানুষ সেটার সঙ্গে একদম ইউজ টু হবে, সেই জিনিসের অভাব এখানে দেখা যায়। অর্থাৎ এখানে কিন্তু পরিকাঠামো আছে, এই নয় যে ইন্ডিয়াতে তোমার ট্রেন লাইন কম রয়েছে বা কোনো হাই স্পিড কোনো ট্রেন নেই বা কিছু নেই।
সবই সেম, শুধুমাত্র এখানে মানুষের মধ্যে কোনো কারণে সচেতনতার অভাবই হোক, কিংবা হচ্ছে পরিকাঠামোর অভাবই হোক, কিংবা রক্ষণাবেক্ষণ বা দায়িত্ব জ্ঞানের অভাবই হোক, এই জিনিসটা কিন্তু যত সময় গেছে আরো বেশি কিন্তু স্লো হয়ে গেছে। সুতরাং সেখানে কিন্তু সব সোসাইটির মধ্যেই দেখা যায় হচ্ছে, বিশেষ করে প্রিজমেটিক সোসাইটির মধ্যে কিছুটা তোমার ট্র্যাডিশনাল দেখা যায়, কিছুটা মডার্ন। না সে পুরোপুরি মডার্ন হতে পারছে, না আবার সে তোমার কিন্তু এমনিতে পুশব্যাক করে ট্র্যাডিশনাল সোসাইটির দিকে ফিরে যেতে পারছে। আজকে 2024 সালের ভারত নিশ্চয়ই 1947 সালে ফিরে যাওয়ার চেষ্টা সে করবে না, সে আরো আগামী দিনে উন্নত হওয়ার চেষ্টা সে করবে। কিন্তু সেই উন্নত দিক থেকে যে বেসিক জিনিসগুলোর প্রয়োজন হয় সেই সময় সেই জিনিসগুলো কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রেও আরো অভাব দেখা যায়। এবং এখানে কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই যে কোনো তোমার প্রিজমেটিক এমনিতে মডেলের মধ্যে। ফার্স্ট একটা হচ্ছে ভিন্নতা বা হেটেরিওজেনেসিটি, যেটাকে আমরা সাধারণভাবে বলে থাকি প্রিজমেটিক সমাজের মধ্যে বিভিন্ন রকমের কাঠামোর অস্তিত্ব থাকে। সেই কাঠামোগুলোর অস্তিত্ব থাকা সত্ত্বেও আমরা দেখব এগুলো কিন্তু সমাজের কিন্তু পরিবর্তনের ক্ষেত্রে থাকার ফলে সমাজের মধ্যে অসংলগ্ন, অসম্পূর্ণ এবং অসংবেদনশীল। অর্থাৎ আজকে হাজারবার কোনো সাধারণ মানুষ লিখেও কিন্তু অনেক সময়তে এই যে ট্রেনের সার্ভিসটা কি করে ভালো করা যায় তার কিন্তু সুরাহা সহজে পায় না। হয়তো একটা দুটো কেসের ক্ষেত্রে এক্সেপশনাল হয়, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে খুব একটা বেশি সংবেদনশীল মনোভাব দেখা যায়। অর্থাৎ সরকারে গিয়ে খুব একটা বেশি একটা লিনিয়েন্ট বা খুব একটা বেশি একটা মানে এমনি ক্যাজুয়াল একটা ভাব কিন্তু সাধারণভাবে মন্ত্রী বা আমলাদের মধ্যে চলে আসে। যে জন্য কিনা সমাজের মধ্যে কিন্তু একটা অসংবেদনশীল মনোভাব এক্ষেত্রে দেখা যায়। এবং এই যে ভিন্ন ধর্মিতা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সব ক্ষেত্রেই কিন্তু পড়ে স্বাভাবিকভাবেই। মানে সমাজের মধ্যে যদি সবকিছুর ক্ষেত্রে সরকারি পরিষেবার ক্ষেত্রে প্রথমেই আগে গন্ডগোল থাকে, তার এফেক্ট সব জায়গাতে পড়তে বাধ্য। যদি খুব স্লো ইন্টারনেট হয়, তার কিন্তু এমনিতে প্রভাব যে কোনো টিকিট কাটার ক্ষেত্রে পড়তেও বাধ্য, বা যে কোনো ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু পড়তে বাধ্য। অনলাইনে লক্ষ লক্ষ ইন্ডিয়াতে পরীক্ষা হচ্ছে, সুতরাং হাই স্পিড নেট কিন্তু একটা বড় বিষয়। ফলে তোমাকে এই বেসিক ব্যাপারগুলোকে ঠিক না করতে পারলে সেটা কিন্তু হবে না। অর্থাৎ এখানে কিন্তু সবকিছুর ক্ষেত্রে একটা ভিন্নতা দেখা যায়, কোথাও বেশি কোথাও কম। কোথাও হয়তো মানে খুব বেশি ভালো পরিষেবা পাওয়া যাচ্ছে, সেম হয়তো পরিষেবা দেখা যাচ্ছে ইন্ডিয়ার মধ্যে অন্য কোনো জায়গাতে পরিষেবার অবস্থা খুবই খারাপ। এবং এখানে অনেক সময় দেখা যায় শহরের জীবনযাপনে খানিকটা তোমার হয়তো ওয়েস্টার্নাইজেশন আমরা প্রত্যক্ষ করতে পারলেও গ্রামীণ জীবনের ক্ষেত্রে প্রিজমেটিক সমাজের ক্ষেত্রে একটা খুবই কিন্তু এমনিতে একটা প্রকট একটা ডিফারেন্সিয়েশন আমরা দেখতে পাই। সেখানে কিন্তু অনেক সময় দেখা যায় সেগুলো সাবেকি জীবনযাত্রাতে অভ্যস্ত, অনেক জায়গাতে হয়তো কারেন্ট নেই, তারা কিন্তু আধুনিকতার কোনো ছোঁয়ার মধ্যেই নেই। এই যে একটা বিভিন্ন রকম ভিন্নতা, সেটাই কিন্তু প্রিজমেটিক সমাজের মধ্যে দেখা যায়, যেটা অন্য কোনো সমাজের মধ্যে খুব একটা দেখা যায় না। এখানে যেমন আধুনিকরণের উপাদান হিসেবে টিভি, কম্পিউটার, এয়ার কন্ডিশনার, ফ্রিজ এসব আছে, সেগুলো কিন্তু এমনিতে খুব একটা বেশি প্রভাব গ্রামীণ জীবনে আমরা দেখতে কিন্তু পাই না। এবং বহু সম্প্রদায় ভিত্তিক সমাজ বলে এখানে আরো বেশি সমস্যা হয়। একই জনের এক এক রকমের এমনিতে ডিমান্ড থাকে, অন্য হয়তো গোষ্ঠীর এমনিতে ডিমান্ড আলাদা, হয়তো কোনো একটা ধর্মীয় গোষ্ঠীর অন্য ডিমান্ড, আরেকটা ধর্মীয় গোষ্ঠীর অন্য ডিমান্ড, এবং সবাইকার স্বার্থ রক্ষা অনেক সময় করা হয় না। ফলে অনেক ক্ষেত্রে কিন্তু বৈষম্য বঞ্চনাও আমরা এই সমাজের ক্ষেত্রে দেখতে পাই। ইন্ডিয়ার অন্যতম বেশি প্রকৃষ্ট উদাহরণ হিসেবে বলা যায়। ফলে এখানে কিন্তু নানা রকমের প্রশাসনিক সমস্যার সৃষ্টি হয়। কোনো হয়তো একটা গোষ্ঠী কোনো হয়তো সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে এমনিতে লাভ করলো, আরেকটা রকম গোষ্ঠী বললো ওরা তো পেতে পারে, তাহলে আমরা কেন পেতে নিতে পারবো। ফলে দেখা যায় সমাজের মধ্যে বিভিন্ন গোষ্ঠীর যে এমনিতে মানসিকতা, তাদের যে ভিন্ন রকমের যে তোমার চাহিদা, সেগুলোর মধ্যে কিন্তু ডিফারেন্সিয়েশন আমরা দেখতে পাই। এবং এইভাবেই যদি আমরা দেখি, নানাভাবে যত সময় গেছে এই যে প্রকট একটা যে বিচ্ছিন্নতা বোধ, সেটা কিন্তু আরো বেশি প্রিজমেটিক মডেলের মধ্যে সেটা আমরা দেখতে পাই। এবং সেই বঞ্চনা বিশেষ করে কিন্তু গরিব মানুষের মধ্যেই বেশি সঞ্চারিত হয়। সরকার যদি কোনো কারণে বিশ্ব ব্যাংক থেকে বা যে কোনো উন্নত দেশ থেকে টাকা ধারও নেয়, সেই ধারের কিন্তু একটা বোঝা যে কোনো গরিব মানুষকে ট্যাক্সের মাধ্যমে বা অন্য কোনো ভাবে কিন্তু তাকে কিন্তু বইতে হয়। ফলে সাধারণভাবে কিন্তু যারা উন্নত
এমনিতে সমাজের মধ্যে উচ্চ শ্রেণীর মধ্যে অবস্থান করছে, আর তাদের প্রিজম্যাটিক সমাজের মধ্যে যা না এফেক্ট করছে, তার থেকে বেশি এফেক্ট করে কিন্তু গরিব মানুষকে। এবং অনেক সময়তে দেখা যায় যে বিভিন্ন সময়তে যে প্রশাসনিক সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, সেগুলো হচ্ছে অনেক সময় কিন্তু বিপ্লবেরও সৃষ্টি করতে পারে। যেমন আমরা আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের ক্ষেত্রে যদি দেখি, পাকিস্তানের জিনিসপত্রের দাম মারাত্মক রকমের বেড়ে গেছে, সমাজের মধ্যে একটা ফ্র্যাগমেন্টেশন আসছে, সমাজে বিভিন্ন লোককে যারা কম ইনকাম করছে তাদেরকে বেশি টাকা দিয়ে জিনিস কিনতে হচ্ছে। আবার যদি পাকিস্তানকে বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক থেকে ধার নেওয়ার জন্য আবার নতুন করে টাকাটা দিতে হচ্ছে। ফলে এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যে কোনো সময় কিন্তু পাকিস্তানের যে সাধারণ যারা এমনিতে মানুষ, তারা কিন্তু পাকিস্তানের সরকারের এগেইনস্টে বিভিন্ন সময়তে বিপ্লব কিন্তু সংগঠিত করতে পারে। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে পাক অকুপাইড যে কাশ্মীর, সেখানে কিন্তু একটা বিচ্ছিন্নতাবাদী একটা গোষ্ঠী তৈরি হয়েছে, যারা কিন্তু পাকিস্তানের সঙ্গে থাকতে আর রাজি নয়। তার একমাত্র কারণ হচ্ছে অনুন্নয়ন, অর্থাৎ আন্ডার ডেভেলপমেন্ট। এতদিন পাকিস্তানের সঙ্গে থেকে তারা কিন্তু কোনো রকম ডেভেলপমেন্টের মুখ দেখেনি, এবং সেইখানে তারা কিন্তু পাশে দেখছে একদম প্রতিবেশী দেশ, গায়ে ঘেঁষে থাকা যে দেশ সেটা হচ্ছে ভারতবর্ষ। সেখানে কিন্তু একটা নর্মাল সমাজ ব্যবস্থা দেখা যাচ্ছে, এবং সমাজে সর্বত্র একটা উন্নতির কিন্তু চেষ্টা করা হচ্ছে, এবং ওয়েলফেয়ার স্টেট হিসেবে ভারতবর্ষ একই সময় স্বাধীন হয়েও কিন্তু পাকিস্তানের থেকে আজকে অনেক 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 গুণ বেশি কিন্তু ডেভেলপ। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের যে একটা বিচ্ছিন্নতাবোধ তৈরি হচ্ছে, সেটা কিন্তু সমাজে যে কোনো সময়তে তোমার এমনিতে কিন্তু বিপ্লব সংগঠিত করতে পারে। সেকেন্ড পয়েন্টে আমরা চলে যাই, ফর্মালিজম বা আনুষ্ঠানিকতা। অর্থাৎ এখানে কিন্তু আরেকটা বৈশিষ্ট্য রিক্স আমাদের বলেছেন যেটা থাকে যে কোনো এরকম একটা প্রিজমেটিক সমাজের মধ্যে, সেটা হচ্ছে এখানে আভ্যন্তরীণ এবং বাহ্যিক যে তোমার যে বিভিন্ন রকমের যে প্রেশার পলিটিক্স, সেখানে অনেক সময় নথি স্বীকার করে নেওয়া হয়, এবং বাহ্যিক যে চাপের ক্ষেত্রে আনুষ্ঠানিকতা শীর্ষে পৌঁছায়, কিন্তু আভ্যন্তরীণ চাপে আনুষ্ঠানিকতায় তেমন হেরফের হয় না। আইন এবং বিধির সাংবিধানিক স্বীকৃতি পেলেও বাস্তবে এগুলোকে কিন্তু খুব একটা বেশি মান্যতা দেওয়া হয় না। অর্থাৎ এখানে মোদ্দা কথা এটাই যে অনেক বেশি জিনিসগুলো খাতায় কলমেই রয়ে গেছে, কিন্তু জিনিসগুলো বাস্তবে আর মেনটেন করা হচ্ছে না। যেমন আমাদের এখানে ইস্ট ওয়েস্ট যে মেট্রো যে এখানে গঙ্গার তলা দিয়ে শুরু হবে, সেটা কিন্তু শুরু হওয়ার সময় প্রথম হয়তো দেখা যাবে সময় মতো ট্রেনগুলো চলছে, মেট্রোগুলো চলছে। তারপর একটা সময়ের পরে যতই বেশি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হোক না কেন এই সময় মেট্রো আসবে, ১-২ মিনিট কিন্তু লেট হতে শুরু করবে, এবং তারপর দেখা যাবে যে আল্টিমেটলি কোনো সময় ধরে কোনো মেট্রো তোমার চলছেই না। যদি আমরা সেটার সঙ্গে আস্তে আস্তে করে ইউজড কিন্তু হয়েও তোমার যাবো। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তোমার দাঁড়িয়ে যতই বেশি ফর্মালিজমের কথা বলা হোক না কেন, কিংবা হচ্ছে আনুষ্ঠানিকতার কথা বলা হোক না কেন, টোটালটাই আমরা কিন্তু সংবিধান দিবসকে পালন করে কিন্তু অনেকেই আমরা যারা রাজনৈতিক ব্যক্তি বা অন্যান্য মানুষ কিন্তু সংবিধানকে ঠিকমতো কিন্তু মান্যতা দেয় না বা তাকে মেনে কিন্তু চলে না। ফলে আনুষ্ঠানিকতা এখানকার একটা অন্যতম বেশি বড় বৈশিষ্ট্য, এবং কিন্তু সব থেকে বড় কথা জনপ্রতিনিধিদের হাতে আইন প্রণয়নের ক্ষমতা থাকলেও তারা কিন্তু নিজেদের কিন্তু কাজে খুব কম সময় দেন, এবং অদক্ষ হিসেবে প্রমাণিত হয়। এর ফলে নীতি প্রণয়নে আমলারা কার্যকারী ভূমিকা নেয়। অর্থাৎ যেহেতু অনেক সময় দেখা যায় এখানে একটা কি বলবো রাজনৈতিক সদিচ্ছার অভাব বা রাজনৈতিক জ্ঞান, শিষ্টাচারের যেহেতু একটা অভাব, অর্থাৎ অনেকেই কিন্তু অল্প শিক্ষিত লোকেরা যেহেতু রাজনীতির মধ্যে আসছে, এবং কিন্তু তাদের অত বেশি সুদক্ষ মতামত থাকে না, ফলে এখানে কিন্তু একটা ভায়া মিডিয়া হিসেবে বা ব্রিজ হিসেবে কিন্তু আমলারা কিন্তু তাদের হয়ে কাজ করছে বলে তাদের এখানে একটা বিশাল বড় ভূমিকা এই যে কোনো প্রিজমেটিক সমাজের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। অর্থাৎ যাকে আমরা কিন্তু ব্যুরোক্রেসি বলি, ব্যুরোক্রেসির এখানে একটা অন্যতম কিন্তু বৈশিষ্ট্য আমরা প্রিজমেটিক সমাজের মধ্যে দেখতে পাই। থার্ড হচ্ছে ওভারল্যাপিং। এখানে কিন্তু অনেক সময় দেখা যায় ওভারল্যাপিং একটা কনসেনসাস আমরা দেখতে পাই ডিফ্র্যাক্টেড যে সোসাইটির ক্ষেত্রে অধিক্রমণ বা যে আমরা অবিন্যস্ত যে কাঠামোর কি যেটা সহাবস্থান, সেটা কিন্তু ফিউজ সোসাইটির মধ্যেও থাকে। অর্থাৎ যে কাঠামো থাকে সেটা মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে থাকে। কিন্তু যদি আমরা প্রিজম্যাটিক সোসাইটির মধ্যে দেখি, সেখানে কিন্তু সাবেকি কাঠামো সম্পাদিত কার্যাবলীর সঙ্গে আধুনিক যে কাঠামোর যে সংমিশ্রণ, সেটার মধ্যে একটা বিভ্রান্তি বা একটা কি বলবো নিয়মহীন একটা সিস্টেম সেখানে কিন্তু তৈরি হয়। এই ধরনের সমাজে আইনসভা, শাসন বিভাগ এবং আমলাতন্ত্র প্রশাসনিক, অর্থনৈতিক এবং আইনগত বিভিন্ন রকমের কাজ করে থাকে, কিন্তু বাস্তবে তাদের আচরণ নিয়ন্ত্রিত হয় কিন্তু পরিবার, ধর্মীয় সংগঠন বা এমনিতে জাতপাতের দ্বারা।
অর্থাৎ যতই আমরা বলি না কেন যে শাসন বিভাগের কাজ করবে, আইন বিভাগের কাজ করবে, এবং হচ্ছে অর্থনৈতিক বিভাগ অর্থনীতির কাজ করবে। বাস্তবে দেখা যায় তারা কিন্তু পুরো নিউট্রাল হতে পারছে না। কারণ অনেক সময় কিন্তু তারা দেখা যাচ্ছে যে অনেক বেশি বায়াসড হয়ে কিন্তু যাচ্ছে। যেমন হচ্ছে পরিবারের দ্বারা এফেক্টেড হচ্ছে, ধর্মীয় সংগঠন দ্বারা এফেক্টেড হচ্ছে, জাতপাতের দ্বারা এফেক্টেড হচ্ছে, বা তাদের এমনিতে দেখা যাচ্ছে তাদেরকে হয়তো প্রমোশনের কোনো কারণে প্রলোভন দিয়ে কোনো হয়তো আমলা বা আইপিএস অফিসারকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ তারা কিন্তু একদমই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরোপুরি প্রফেশনাল ভাবে কাজ করতে পারছে না। তারা বিভিন্নভাবে নিয়ন্ত্রিত হয়ে কিন্তু এমনিতে করছে। ফলে দেখা যাচ্ছে এখানে যেমন একটা ট্র্যাডিশনাল ব্যাপারও যেমন হয়ে গেছে। এখানে ট্র্যাডিশনাল কি? ট্র্যাডিশনাল বলতে আমরা পরিবারের কথা বুঝি, তার সঙ্গে ধর্মীয় সংগঠনের কথা বুঝি, জাতপাতের কথা বুঝি, যেটা ইন্ডিয়াতে খুবই আছে, এবং সেগুলো থেকে আমরা কিন্তু পুরো বেরিয়ে আসতে পারিনি। আজকে আমরা যতই ভারতকে আমরা এমনিতে চিৎকার চেঁচামেচি করি না কেন, ভারত একটি উন্নত দেশ, ডেভেলপ একটি কান্ট্রি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারতবর্ষেই কিন্তু এই জাতপাত, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের এমনিতে তোমার বর্ণ বিদ্বেষী মনোভাব, আঞ্চলিকতা বোধ খুব বেশি পরিমাণে কিন্তু দেখা যায়। এবং সেই জন্যই দেখা যায় এগুলো উঠতে উঠে যতই সে আরো বেশি ডেভেলপ করুক না কেন, এখানে কিন্তু দুটোর মধ্যে একটা যেন মানে ব্যালেন্স করে সমাজে চলা হয়। আমরা না পারছি পরিবার বাদ দিতে, জাতপাত, ধর্মীয় সংগঠন বা ধর্মীয় মেরুকরণকে এমনিতে বাদ দিতে, আবার আমরা পিছিয়ে না গিয়ে এগিয়ে যেতেও বাধ্য হচ্ছি। আমাদেরকে যেন পুরনো জিনিসগুলো যেগুলো না থাকলেও হয়, সেগুলোকে যেন বয়ে নিয়ে চলতে হচ্ছে। এটাই কিন্তু প্রিজম্যাটিক সমাজের বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা যদি ট্র্যাডিশনালিজমকে বাদ না দিই, আমরা কখনোই কিন্তু প্রিজম্যাটিক সমাজ থেকে বেরিয়ে এসে একটা ডিফ্র্যাক্টেড, একটা উন্নত কোনো শিল্পোন্নত সমাজের মধ্যে সেখানে কিন্তু পা দিতে পারবো না। এটাই কিন্তু ফ্রেডরিক্স বারবার করে বলেছেন। এরপরে আমরা দেখি, সেটা হচ্ছে সাদা মডেল। সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সাবসিস্টেম। যে কোনো সমাজ ব্যবস্থার ক্ষেত্রে যদি আমরা দেখি, সেটা হচ্ছে সমাজের মধ্যে রিচ যে ফিউজ সোসাইটির কথা বলেছেন, সেখানে কিন্তু আমরা প্রশাসনিক উপব্যবস্থাকে চেম্বার হিসেবে চিহ্নিত করেছেন, ডিফ্র্যাক্টেড সোসাইটির উপব্যবস্থাকে ব্যুরো বা অফিস হিসেবে চিহ্নিত করেছেন, এবং সালা হলো একটি স্প্যানিশ শব্দ, যেখানে কিন্তু রিক্স ডিফ্র্যাক্টেড সোসাইটির অফিস এবং ফিউজ সোসাইটির চেম্বারের যে বৈশিষ্ট্য সমূহকে সন্নিবিষ্ট করেছে। অর্থাৎ এটা কিন্তু তোমার প্রিজম্যাটিক সোসাইটির একটা উপব্যবস্থাকে আমরা সালা, ইংলিশের সালা এসএএলএ বা বাংলাতে সলা মডেল বলতে পারি, যেখানে কিন্তু এমনিতে ডিফ্র্যাক্টেড এবং ফিউজ সোসাইটির উভয় বৈশিষ্ট্যই থাকে। স্বজন পোষণ বা নেপোটিজম প্রিজম্যাটিক সোসাইটিতে থাকে। আমি এক্ষুনি বললাম, আমলারা অনেক সময়তে পরিবারের উঠতে পারে না, বা হয়তো স্বজাতের কোনো লোক তার কাছে হেল্প চাইতে এলো, দেখা গেল যে সে বায়াসড হয়ে তাকে কিন্তু বেশি হেল্প করলো। ফলে স্বজন পোষণ বা নেপোটিজম এই যে কোনো প্রিজম্যাটিক সমাজের কিন্তু বৈশিষ্ট্য। আত্মীয় স্বজনকে কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হয়, মেধা এবং প্রতিযোগিতার পরিবর্তে রক্তের সম্পর্ক, আত্মীয়তাকে বেশি কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হয়। এবং এখানে আইন বা বিধি বলবৎ থাকলেও বাস্তবে সেগুলো মানা হয় না। একই রকমের কিন্তু কাজ করে দেখা যাচ্ছে অনেক সময় নেপোটিজম করে বা ভেতর থেকে লাইন করে কোনো সেলিব্রিটি হয়তো অপরাধ করে বেরিয়ে যাচ্ছে, সাধারণ মানুষকে কিন্তু সেম অপরাধ করে তাকে কিন্তু দিনের পর দিন কিন্তু জেল খাটতে হচ্ছে। আমরা কিন্তু সালমান খানের উদাহরণটা দিলে, হিট অ্যান্ড রান কেসটা দিলেই সেটা আমরা কিন্তু বুঝতে নিতে পারি। সাধারণ মানুষ যদি গাড়ি ধাক্কা দিয়ে কাউকে মেরে ফেললে যে শাস্তি হবে, সেলিব্রিটি বলে সে কিন্তু তার কিন্তু তোমার টাকার জোরে ঠিক সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারলো। ফলে এই বিষয়গুলোকে সবসময়তেই স্বজন পোষণ, নেপোটিজম ভেতরে একটা প্রচ্ছন্ন ভাবে কিন্তু প্রিজম্যাটিক সমাজের মধ্যে থাকে। বহু সাম্প্রদায়িকতা বা এমনিতে পলিকমিউনালিজম, অর্থাৎ বহুত্ববাদী সমাজের ধারণার মধ্যে বহু সাম্প্রদায়িকতা দেখা যায়। জাতি, গোষ্ঠী, বর্ণ, ধর্মীয় গোষ্ঠীগুলো এখানে বিভিন্ন রকমের জাতি গোষ্ঠী আমরা এখানে দেখতেই পাই। তাদের একজন আরেকজনের প্রতি কিন্তু বিদ্বেষপূর্ণ মনোভাব নিয়ে চলতেই কিন্তু পারে। আমরা কিছুদিন আগে মণিপুরে দেখলাম যে নাগা এবং কুকির মধ্যে গন্ডগোল। অর্থাৎ এগুলোই কিন্তু নেতিবাচক যে একটা প্রভাব প্রশাসনের মধ্যে ফেলে থাকে, এবং অনেক সময় দেখা যায়
যে কোনো একজন হয়তো সম্প্রদায়ের ব্যক্তি প্রশাসনিক পদে গিয়ে সেই সম্প্রদায়ের হয়েই কি সম্প্রদায়ের স্বার্থে কিন্তু কাজ করছে। ফলে একটা স্বজন পোষণের ব্যাপার সে চলেই আসে। বহু সাম্প্রদায়িকতাই কিন্তু এই ক্ষেত্রে দায়ী। ফলে সাম্প্রদায়িক এই যে ভেদাভেদে উঠতে না উঠতে পারলে এখান থেকে কোনো মুক্তি নেই। ফলে আরো বেশি শত্রুতা বৃদ্ধি পায় এবং প্রশাসনিক ক্ষেত্রে সংকটও দেখা যায়। আমরা মণিপুরের উদাহরণ এর কিন্তু প্রকৃষ্ট উদাহরণ। ক্লেট ক্লেটস এর উপস্থিতি। প্রিজমেটিক সমাজের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য দেখা যায় সেটা হচ্ছে ক্লেটস। ক্লেটস কি? ক্লেটস হলো এখানে একটি মিশ্র শব্দ যেখানে ডিফ্র্যাক্টেড সোসাইটি ক্লাব, ফিউজ সোসাইটি সেক্টকে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ সেক্ট এবং ক্লাব দুটোকে কিন্তু মিশে গিয়ে আমরা বলতে পারি হচ্ছে ক্লেটস। ক্লেটস এর সদস্যরা সরকারি অফিসারদের মধ্যে বিশেষ সম্প্রদায় বা গোষ্ঠীভুক্ত, যেটা আমি এক্ষুনি বললাম, এবং তারা সেই সম্প্রদায় বা গোষ্ঠীভুক্ত সদস্যদের আনুকূল্যে কিন্তু কাজ করে থাকে এবং তাদেরকেই সুবিধা দিয়ে থাকে। অর্থাৎ আমলাদের মধ্যেও বা সরকারি ক্ষেত্রেও স্বজন পোষণ বিষয়টা কিন্তু দেখা যায়। সব ক্ষেত্রেই এটা কিন্তু তোমার পার্সিয়ালিটি দেখা যায়। এবং রীতিনীতির ক্ষেত্রে বহুমাত্রিকতা এবং সহমতের অভাব, এটা আর নতুন করে ব্যাখ্যা করার কিছু নেই। যেকোনো রীতিনীতির মধ্যে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ থাকে। অনেক সময় দেখা যায় এত বেশি তারা সংকীর্ণ স্বার্থ দিয়ে তোমার চলছে, বিভিন্ন সেখান থেকে সমাধান সূত্র বেরিয়ে আসে। একই রকমের কোনো কিন্তু লক্ষ্যে কিন্তু সহজে কিন্তু পৌঁছানো তোমার যায় না। সিদ্ধান্তগত জটিলতা দেখা যায় এবং আমলারা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত হলেও যেকোনো ক্ষেত্রে পদোন্নতির ক্ষেত্রে তারা কিন্তু তোমার দেখা যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুকূল্য লাভের চেষ্টা করে। এবং সেরকম একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে ব্যক্তিগত চরিতার্থ করতে তারাও কিন্তু মানে স্বার্থকে সিদ্ধি করতে তারা পিছুপা হয় না। নেক্সট আমরা বাজার ক্যান্টিন মডেলে আসি। প্রিজমেটিক সোসাইটির অন্যতম অর্থনৈতিক যে উপব্যবস্থাকে রিস্ক বলেছেন হচ্ছে বাজার ক্যান্টিন মডেল। সেখানে কিন্তু চাহিদা এবং যোগানের ভিত্তিতেই বাজার অর্থনীতির মূল কেন্দ্রে চালিকা শক্তি হিসেবে কাজ করে। ফিউজ সোসাইটিতে এই যে অর্থনৈতিক বিনিময়, সেখানে কিন্তু দামের খুব একটা ওঠানামা কিন্তু দেখা যায় না। ভারতের মতো দেশেই কিন্তু এমনিতে মূল্য বৃদ্ধি, বিভিন্ন সময় জিনিসপত্রের দাম বৃদ্ধি আমরা দেখতে পাই। এবং প্রিজমেটিক সমাজে ডিফ্র্যাক্টেড সোসাইটির বাজার অর্থনীতি এবং ফিউজ সোসাইটির সাবেকি ব্যবস্থা দুটোই লক্ষ্য এমনিতে করা যায়। সেই জন্যই প্রিজমেটিক মডেল। দুটো কিন্তু মডেলেরই একসঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ আমরা দেখতে পাই এবং সেই জন্যই দেখা যায় এখানে কিন্তু বস্তু সামগ্রিক মূল্য, পণ্য সামগ্রিক যে মূল্য, সেগুলো কিন্তু এক প্রকার অনিশ্চিত। কি হবে কেউ তোমার জানে না। সোনার দাম একবার বাড়ছে একবার কমছে, শেয়ার বাজার উঠছে বা নামছে। অর্থাৎ বাজারের মধ্যেও একটা অনিয়মিত একটা কিন্তু জিনিস আমরা দেখতে পাই। কোনো সময়তে হয়তো দেখা যায় বাজার খুব হাই হলো, কোনো সময় লো হয়ে গেল। এবং সেই জন্য দেখা যায় যে বিভিন্ন রকম ঘটনার দ্বারা এগুলো কিন্তু এফেক্টেড হয়। এবং তোমার দেখা যায় যে সাধারণভাবে যারা একটা মর্যাদাভোগী ব্যক্তিদের জন্য ভর্তুকি নির্ভর ক্যান্টিন থাকে, সেখানে কিন্তু তারা কম দামে জিনিসপত্র কিনতে পারে। যেমন হচ্ছে মিলিটারিদের জন্য আলাদা কিন্তু ক্যান্টিন থাকে, তাদের জন্য অনেক ভর্তুকি দিয়ে জিনিসপত্র বিক্রি করা হয়। এবং এখানে কিন্তু মর্যাদাভোগী এবং অন্যদিকে যদি আমরা দেখি সাধারণ মানুষ তারা কিন্তু বেশি দাম দিয়ে বাধ্য হয়ে সেম জিনিসটাই এমনিতে কিন্তু কিনছে। এবং অনেক সময় দেখা যায় সাধারণ কর্মীদের মধ্যে অনেক সময়তে বেশি কাজ করেও এমনিতে কম বেতন এমনিতে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের সমকাজে সমবেতনের নীতি অনেক ক্ষেত্রে এখানে মানা হয় না। যেটা বললাম সবটাই ফর্মালিজম, বাস্তবে অনেক ক্ষেত্রেই সেটা কিন্তু মানা হয় না। দুর্নীতি, স্বজন পোষণ, বৈষম্য, বঞ্চনা, অস্থিতিশীলতা বাজার ক্যান্টিন মডেলের বৈশিষ্ট্য। এবং এরপরে দেখা যায় যে বিভিন্ন সময়তে এই যে মডেলের কথা রিক্স এতক্ষণ বললেন, তার মধ্যেও নানা রকমের তিনি রিক্স এমনিতে বিভিন্ন সময়তে সেটাকে পুনর্মূল্যায়ন করেছেন। ৭৫ সালে রিক্স বলেছেন দ্বিমাত্রিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে এমনিতে প্রিজমেটিক মডেলের পুনর্মূল্যায়ন করেছেন। রিক্স সমাজকে আরো সুসংগত সংগতি সাধন, অসংগতি সাধন সমাজের মধ্যে মাধ্যমে দ্বিতীয় স্তর হিসেবে চিহ্নিত কিন্তু করেছেন। অর্থাৎ একটা এমন স্তর হিসেবে তিনি বলেছেন ডিফ্র্যাক্টেড সোসাইটির মধ্যে ইকো ডিফ্র্যাক্টেড, অর্থ ডিফ্র্যাক্টেড, নিও ডিফ্র্যাক্টেড হিসেবে তিনি যেমন বর্ণনা করেছেন। আবার কিন্তু প্রিজম্যাটিক সোসাইটিকেও তিনি বলেছেন ইকো প্রিজম্যাটিক, অর্থ প্রিজম্যাটিক এবং নিও প্রিজম্যাটিক মডেল। অর্থাৎ তিনি সেকেন্ড এবং থার্ড যে ভাগটা করেছিলেন প্রিজম এবং হচ্ছে ডিফ্র্যাক্টেড সোসাইটির মধ্যে দুটো আবার কিন্তু স্তরের কথা বলেছেন। একটা ইকো ডিফ্র্যাক্টেড, অর্থ ডিফ্র্যাক্টেড স্তর, আরেক দিকে যদি আমরা দেখি ইকো প্রিজম্যাটিক আর অর্থ প্রিজম্যাটিক
স্তর। ইকোর অর্থ হলো, ইকো বা নিওর অর্থ হলো হচ্ছে পৃথকীকরণ বা সংগতি সাধনের ধরনের অনুযায়ী বিভিন্ন বিভিন্ন স্তরকে নির্দিষ্ট করা। অর্থাৎ সবটাকে তিনি বলছেন ভারতের যদি আমরা ভারতের উদাহরণে দেখি, ভারতের সবটাই কিন্তু তিনি প্রিজমেটিক মডেলের মধ্য দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। খানিকটা তার মধ্যে উন্নত অংশও আছে। যা যদি আমরা আইটি সেক্টর দেখি বা অন্যান্য সেক্টর দেখি, সেটাকে তিনি ইকো প্রিজমেটিক মডেলের মধ্য দিয়ে তিনি বর্ণনা করেছেন। এবং তিনি আরো বলেছেন রিস্ক কোনো সমাজই পুরোপুরি উন্নত নয়, কারণ উন্নত দেশগুলির বিকাশের সর্বোত্তম লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে, কারণ তাদেরও অনেক সমস্যা অমীমাংসিত থেকে যায়। অর্থাৎ যেটাকে আমরা চিরাচরিতভাবে খুব ডেভেলপ কান্ট্রি বলে ভাবছি, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি আমরা বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের থেকেও কিন্তু অনেক ক্ষেত্রে ইন্ডিয়ার অনেকগুলো সেগমেন্ট কিন্তু অনেক ভালো জায়গাতে আছে। ফলে আমরা যতই আমরা উন্নতির দিকে তোমার যাই না কেন, 100% পারফেক্ট বলে কিছু হয় না। সবাইকেই তাদের সমস্যার সঙ্গে কিন্তু যুঝতে হচ্ছে। এবং যদি আমরা করোনার সময় দেখি ভারতবর্ষ দারুণ কাজ করতে পেরেছে, সেই কাজ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র করতে পারে। ভারতবর্ষ এত কোটি মানুষের দেশে কিন্তু টিকা কিন্তু দিয়েছে, এবং সেটা কিন্তু মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালির মতো উন্নত দেশগুলো কিন্তু কমপ্লিটলি কিন্তু ফেলিওর। অর্থাৎ সমাজের মধ্যে এমনিতে প্রশাসনের যারা লিড, তার যে একটা কি বলবো শাসন করার যে ক্ষমতা, সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে অনেকটাই কম। যে জন্য কিনা সেই সময়তে অনেক মৃত্যুও মার্কিন যুক্তরাষ্ট্রে হয়েছিল, যেটা কিন্তু ভারত কিন্তু লকডাউনের মধ্য দিয়ে তাও অনেকটা কিন্তু কাটিয়ে এসেছে। ফলে এটাও কিন্তু বলা যায় আইডিয়াল আইডিয়াল ব্যবস্থা বলে কিছু নেই। আমাদের যে প্রথম থেকে একটা কনসেপ্ট ঢুকিয়ে দেওয়া হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র মানেই খুব ভালো, ইন্ডিয়া মানেই টিপিক্যাল খারাপ বা খুব একটা ভালো নয়, আন্ডার ডেভেলপ, সেই বিষয়গুলো থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে বেরিয়ে আসছে। সমাজও কিন্তু সেখান থেকে অনেকটা বেরিয়ে এসছে। মূল্যায়নের মধ্যে আমরা দেখবো রিক্সার এই যে মডেল কিন্তু একটা বিশাল বড় অবদান জনপ্রশাসনের ক্ষেত্রে। রিক্সের প্রিজমেটিক মডেল দিয়ে থাইল্যান্ড, ফিলিপিন্স এবং কিন্তু ভারতের একটা অংশের ক্ষেত্রে এমনিতে প্রযুক্ত হতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় চীন, কিউবা, ইরান, যেগুলোকে আমরা একদম অটোক্রেটিক কান্ট্রি বলি বা যেখানে একটা সোশ্যালিস্ট যে স্ট্রাকচার আছে, সেখানে কিন্তু এই যে মডেলকে প্রয়োগ করা অত ইজি নয়, এবং সেক্ষেত্রে অনেক বেশি বেগ পেতে হবে। রিক্সের তত্ত্বের মধ্য দিয়ে কিন্তু ভৌত বিজ্ঞান থেকে না যেমন বিভিন্ন বিষয় গৃহীত হয়েছে। এই যে ভৌত বিজ্ঞান কেন সাদা আলো আসছে প্রিজমের মধ্য দিয়ে ৭টা আলো হিসেবে বেরিয়ে আসছে, ৭টা আলো সমাজের ৭টা কিন্তু স্তরকে হয়েছে। ফলে ভৌত বিজ্ঞানের তো এখানে প্রয়োগ আছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ভৌত বিজ্ঞানের প্রয়োগ জনপ্রশাসনের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি কিন্তু এমনিতে করেছে। তা সত্ত্বেও কিন্তু বলা যায় যে এই যে রিক্সের যে মডেল, প্রিজমেটিক মডেল, তা কিন্তু এমনিতে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে নানা রকমের আভ্যন্তরীণ এবং বাহ্যিক শক্তির ভূমিকাকে খুব একটা বেশি স্বীকার করতে পারেননি। দারিদ্র, পরিবেশ, এই যে বিলো পভার্টি লেভেল, সেগুলোকে কি করে আরো বেশি করে মিটিগেট করা যায়, সেই বিষয়গুলো কিন্তু খুব একটা ভালোভাবে তিনি কিন্তু এখানে তার কিন্তু তত্ত্বের মধ্য দিয়ে দেখাতে কিন্তু পারেন। নেক্সট আমরা আসছি নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কি? সেখানে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। নতুন তোমার জনপ্রশাসন আমরা 60-এর দশকের পরবর্তী সময় ডেভিড ওয়ার্ল্ডোর হাত ধরে আমরা দেখতে পাই। সেখানে কিন্তু এমনিতে এই যে তোমার বামপন্থীদের বিরুদ্ধে একটা নিউ রোমান্টিসিজম হিসেবে 1968 সালের যে মিনো গ্রুপ যে এমনিতে সম্মেলন আহ্বান করা হয়েছিল, তার মধ্যে দিয়ে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সূচনা হয়। তার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে হানি রিপোর্ট 1967, তারপর হচ্ছে জনপ্রশাসনের তত্ত্ব এবং প্রয়োগের উপরে সম্মেলন 1967, মিনো গ্রুপ টুয়ার্ডস আ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মিনো গ্রুপ পার্সপেক্টিভের যে প্রকাশ, যেটাকে কিন্তু ফ্রাঙ্ক মারিনির নাম খুবই গুরুত্বপূর্ণ। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য টাইম অফ টার্বুলেন্সের প্রকাশ, ডেভিড ওয়ার্ল্ডো যেটা লিখেছিলেন, এইগুলো কিন্তু এই নতুন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে বিকশিত করতে সাহায্য করেছিল। এর কিন্তু বেশ কিছু এমনিতে বৈশিষ্ট্য আছে, অর্থাৎ কিরকম সমাজ হবে তার একটা নির্ধারণ করা। নতুন কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে কখনোই আমরা পলিটিক্স থেকে কিন্তু আলাদা এমনিতে পারি না। সমাজ বিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও কি জনপ্রশাসনকে কি আলাদা করে দেখা যেতে পারে, এরকম নানা রকমের প্রশ্ন সেই সময়তে উঠেছিল। আলটিমেটলি কিন্তু মূল্যবোধকে আরো বেশি করে কিন্তু এখানে এমনিতে গুরুত্ব দেওয়া হয়েছে। দেখো আমি এখানে এমনিতে পয়েন্টে বলেছি জনপ্রশাসনের ক্ষেত্রে জনপ্রশাসনের ক্ষেত্রে
যে কোনো ক্ষেত্রেই মূল্যবোধকে নিরপেক্ষতাকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। সব ক্ষেত্রেই কিন্তু নীতি নিরপেক্ষ যে একটা জিনিস সেটাকে কিন্তু কখনোই নিয়ে আমরা চলতে পারি না। জনপ্রশাসনিক সমাজের ক্ষেত্রে যারা পিছিয়ে পড়া যে এমনিতে সাধারণভাবে দেখা যাচ্ছে যে পিছিয়ে পড়া শ্রেণী তাদের কিন্তু উপেক্ষা করা হয়েছিল। নয়া জনপ্রশাসনে কিন্তু পিছিয়ে পড়া শ্রেণীর স্বার্থেই নতুন নতুন আরো বেশি পলিসি নিয়ে আসা হলো এবং সেখানে একটা সামাজিক কিন্তু ন্যায় বিচারকেও গুরুত্ব দেওয়া হলো। যেই জন্য কিনা আজকে কিন্তু বিভিন্ন জায়গায় সংরক্ষণ ইন্ডিয়ার মতো দেশে এসছে এবং সেখানে নানা রকমের ক্ষেত্রে আমরা সংরক্ষণের তালিকা দেখতে পাই এবং আরো বেশি করে যদি আমরা বেদধামী ও মতাদর্শকে দেখি সেখানে কিন্তু মনস্তাত্ত্বিক যে কোনো যন্ত্রণাকে দূর করার জন্য অর্থাৎ যদি একটা মানুষের ডেভেলপমেন্টের আমাদের কিন্তু প্রয়োজন সবসময়তেই আছে, উপযোগিতাবাদের প্রয়োজন আছে, বেদধামীয় দর্শন অনুযায়ী অর্থনৈতিক সামাজিক মনস্তাত্ত্বিক যন্ত্রণাকে দূর করে সেখানে কিন্তু উপযোগিতার একটা গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ এমন একটা কিন্তু নয়া জনপ্রশাসনের মধ্য দিয়ে যদি আমরা দেখি যেটা বলার চেষ্টা এমনিতে করা হয়েছে যে এমন ভাবে সমাজকে বা রাষ্ট্রকে চলতে হবে যার মধ্যে কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়। জনপ্রশাসন যদি সংখ্যালঘুদের দুর্দশাই তোমার এমনিতে দূর করতে না পারে তাহলে সেই জনপ্রশাসনের কোনো মিনিং নেই। জনপ্রশাসন অর্থাৎ যেখানে তোমার জনগণ জড়িয়ে আছে, জনগণের একটা সেগমেন্টের উন্নতি কিন্তু জনপ্রশাসন নয়। এতদিন দেখা গেছে এত বেশি ভ্যালু নিউট্রাল হতে গিয়ে মূল্যকে সরিয়ে রাখতে গিয়ে মূল্যবান নিরপেক্ষতার জন্য অনেক বেশি জনপ্রশাসন অনেক বেশি রূঢ় রিজিড হয়ে কিন্তু গেছে। সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্যই নয়া জনপ্রশাসন ৬০-এর দশকে এলো এবং অনেক সময় দেখা যাচ্ছে যে পরিবর্তিত ৬০-এর দশকের সময় থেকে সমাজের মধ্যে আস্তে আস্তে করে বিশ্বায়নের ছোট ছোট ইঙ্গিতগুলো শুরু হলো। সেই সময় থেকে দাঁড়িয়ে বিশ্বযুদ্ধ এবং তোমার বিশ্বযুদ্ধের পরবর্তী সময় ঠান্ডা লড়াইয়ের মধ্যে যে একটা পরিবর্তিত সামাজিক, আর্থিক, রাজনৈতিক শৃঙ্খলার সঙ্গে সাবেকি জনপ্রশাসন খাপ খাওয়াতেও কিন্তু ব্যর্থ হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেক নেশন স্টেট কিন্তু স্বাধীন হলো, যেগুলোকে আমরা তৃতীয় বিশ্বের দেশ এমনিতে বলি। তাদের কিন্তু যেসব তোমার এমনিতে চাহিদা, দাবি দেওয়ার সমস্যা সেগুলো কখনোই কিন্তু পশ্চিমী জনপ্রশাসন দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছিল না। সেই জন্য একটা নতুন চিন্তাধারার প্রয়োজন হলো। সেই চিন্তাধারার লক্ষ্যেই কিন্তু নয়া জনপ্রশাসন আস্তে আস্তে করে সামনে এলো এবং নয়া জনপ্রশাসনের প্রাসঙ্গিকতার কিন্তু অনেক বেশি গুরুত্ব আছে এবং সেখানে কিন্তু আস্তে আস্তে করে দেখা যাচ্ছে মূল্যবোধ, প্রাসঙ্গিকতা, ন্যায় বিচার এবং হচ্ছে পরিবর্তন। চেঞ্জকে অ্যাকসেপ্ট আমাকে করতে হবে, ন্যায় বিচার করতে হবে জনগণের জন্য, যাকে আমরা জনকল্যাণমূলক রাষ্ট্র বলি। অর্থাৎ আরো বেশি জনপ্রশাসনকে মানুষের কাছে আসতে হবে। থার্ড হচ্ছে মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে এবং ফোর্থ হচ্ছে আরো বেশি প্রাসঙ্গিক করে তুলতে হবে। চিরাচরিত ধ্যান ধারণা নিয়ে কিন্তু চলতে হবে না এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাবেকি চিন্তা, দক্ষতা, অর্থনীতিকে আরো বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেখানে মূল্যবোধকে কিন্তু এমনিতে অনেক সময় দেখা যায় সাবেকি চিন্তায় দক্ষতাকে বেশি এমনিতে বৃদ্ধি করতে গিয়ে এত বেশি সেই জিনিসটা মেটেরিয়ালিস্টিক হয়ে গেছে, এত বেশি একটা রোবোটিক্স হয়ে গেছে, সেই জায়গা থেকে মূল্যবোধের কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। সেটাকে আবার তার গুরুত্বকে ফিরিয়ে আনা হয়েছে নতুন জনপ্রশাসনের ব্যবস্থায় এবং সেখানে কিন্তু প্রশাসনকে আরো বেশি প্রাসঙ্গিক করে তোলাটাও কিন্তু যেকোনো রাষ্ট্রের ক্ষেত্রে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ দিক। এইভাবে আমরা বিভিন্ন সময়তে দেখব যে যত সময় আর কি গেছে জনপ্রশাসন কিন্তু তত আর কি বেশি করে নতুন নতুন ভাবে কিন্তু নতুন দিকে এগিয়েছে। নতুন জনপ্রশাসন সেই জন্য কিন্তু আরো বেশি পাবলিক ওরিয়েন্টেড হয়েছে, পাবলিক সার্ভিস ওরিয়েন্টেড হয়েছে। শুধুমাত্র খাতায় কলমে জনপ্রশাসন নয়, যত সময় গেছে সে কিন্তু আরো বেশি করে জনপ্রশাসনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে চলছে এবং মিনব্রুক সম্মেলন এক্ষেত্রে একটা কি বলবো মানে তোমার পাথ ব্রেকিং এর এমনিতে কাজ কিন্তু করেছে 1968। যদিও এ সম্পর্কে ধ্যান ধারণা বা এমনিতে চিন্তা ভাবনাটা আগে থেকেই শুরু এমনিতে হয়েছিল, কিন্তু আস্তে আস্তে করে এই যে ফ্রেডরিক্সের যে তত্ত্ব, বিভিন্ন তত্ত্বের মধ্য দিয়ে, রবার্ট ডালের তত্ত্বের মধ্য দিয়ে নতুন জনপ্রশাসনের ধারণা কিন্তু প্রশাসনের মধ্যে আস্তে আস্তে করে ইনফ্লিক্ট করতে শুরু কিন্তু করলো। যেই কিন্তু ট্র্যাডিশন আজও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এমনিতে বজায় আছে। যদিও এখন তোমার পাবলিক সার্ভিস জনপ্রশাসনের মধ্যে চলে এসছে, ই গভর্নেন্স কিন্তু চলে এসছে, তা সত্ত্বেও নয়া জনপ্রশাসনের গুরুত্বকে কিন্তু আমরা খুব একটা অস্বীকার করতে কিন্তু পারি না। সমাজের বিশেষ কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রেও দেখা যাচ্ছে
নয়া জনপ্রশাসনের গুরুত্ব কিন্তু অপরিসীমভাবে সাধারণভাবে আমাদের সামনে এসছে। এবং সবথেকে এটা বড় বিষয় হচ্ছে, নানা রকম ভাবে দেখলে যত আরকি সময় আরকি গেছে, তত আরকি বেশি করে নতুন যে প্রশাসন সাধারণ মানুষের মধ্যে কিন্তু লিপ্ত হয়ে আরকি গেছে। আজকে আমাদের তাহলে যে তোমার টপিক, সেটা আজকে আমরা এখানেই কিন্তু শেষ করছি। নেক্সট দিন আমরা পাবলিক সার্ভিস এবং পাবলিক ইন্টারেস্ট জনপ্রশাসনে কি ভূমিকা নিয়েছিল তা নিয়ে আমরা পড়ব। নমস্কার।